This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর কি আসছে? শুরুতেই আমরা ফরাক্কার দিকে নজরে রাখবো, কারণ বেলাগাম ফরাক্কা বললে বোধহয় কম বলা হয়। বিগত বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি বেলাগাম ফরাক্কা এবার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কি বলছেন তিনি। নির্বাচন কমিশনের মাজা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বিধায়ক। এসআইআর ঠিকমতো না হলে নাম বাদ গেলে আগুন জ্বলবে, ধুক ধুক করে মরার থেকে একবারে মরা ভালো। ঠিক এরকমই উস্কানিমূলক ভাষণ ফরাক্কার তৃণমূল বিধায়কের। শুনুন কি বলছেন তিনি। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ওর কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাচালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। আপনারা শুনলেন বিধায়ক মনিরুল ইসলাম, তিনি প্রকাশ্য সভা থেকে এইভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন। ধুক ধুক করে মরার থেকে একবারে মরা ভালো। আমি পিসিআরকে বলবো আরো একবার শোনাতে কি বলছেন মনিরুল ইসলাম। ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ওর কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাচালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। আপনারা শুনলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম প্রকাশ্য সভা থেকে কিভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন, কিভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমি সেই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনি শুনলেন মনিরুল ইসলাম তিনি প্রকাশ্য সভা থেকে এভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন এরকম একটা সময় দাঁড়িয়ে, যেখানে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় করানো হচ্ছে এবং এসআইআর আবহে এই মন্তব্য কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া আপনার? উনি উৎসাহিত হয়েছেন, তার কারণ হচ্ছে এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, আর উনি ভুলে যাচ্ছেন যে দেশটার নাম ভারত এবং তার প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দাস দামোদর দাস মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শ্রী অমিত শাহ। উনি আগুন জ্বালানোর কথা বলছেন, আগুন নেভানোর দায়িত্বে যারা আছেন তারা আগুন নেভাবেন এবং সমস্ত কিছুই নেভাবেন যেভাবে নেভানোর কথা। সাংবিধানিক স্বীকৃতি যা যা আছে, সাংবিধানিক ভাবেই আগুন নিভবে। এর কিন্তু একটা জিনিস, আজকে এই এত বড় বড় কথা যে আমাদের এখানে দাঁড়িয়ে শুনতে হচ্ছে, তার জন্য দায়ী কারা? তার জন্য দায়ী হচ্ছে ডবল কুসুমের এতদিন ধরে যারা বিক্রি বাটকা করেছিলেন দোকান খুলে, যারা বিভিন্ন সময় ডবল কুসুম দেখেছেন, ডবল কুসুম বেচেছেন, ডবল কুসুম মানুষকে খাইয়েছেন। আজকে তারা আক্রান্ত হবেন এবং আক্রমণ তাদের উপরে প্রথমে আসবে। দেবালয়ে আগুন লাগলে না, মানে নগরে আগুন লাগলে না, দেবালয়েও বাদ যায় না। এটা মানুষকে মনে রাখতে হবে, বাংলাকে মনে রাখতে হবে, বাঙালিকে মনে রাখতে হবে। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এই ধরনের দেখুন, যে ঘটনার প্রেক্ষিতে এটা হয়েছে সেই ঘটনাটাও যেরকম নিন্দনীয়, বাঙালির উপর অত্যাচার হচ্ছে, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা সমর্থনযোগ্য হতে পারে না। তার বিরুদ্ধে প্রতিবাদও প্রয়োজন। আবার যেরমভাবে এসআইআর এর নাম করে অসভ্যতামি হয়রানি করা হচ্ছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ প্রয়োজন। কিন্তু প্রতিবাদের ধরন কখনো সরকারি অফিস ভাঙচুর করে, সাংবাদিককে আক্রমণ করে, অফিসে আগুন লাগিয়ে, সরকারি সম্পত্তি ধ্বংস করে এটা হতে পারে না, এটা সমর্থনযোগ্য নয়। দল প্রথম দিনই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই ঘটনাকে দল এন্ডোর্স করবে না।
এসআইআর শুনানি চলছে। এবার এসআইআর শুনানিতে ডাক পড়ল কাজল শেখের মায়ের। 28শে জানুয়ারি বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখের মাকে তলব বলে জানতে পারা যাচ্ছে। হিমাদ্রি থেকে জানবো আরো ডিটেলস। হিমাদ্রি, এতে কাজল শেখের কি প্রতিক্রিয়া? দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি, তাকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছিল। 28শে জানুয়ারি তাকে হাজিরার জন্য বলা হয়েছিল। এরপর আজ তার মাকেও কিন্তু পাঠানো হয়েছে নোটিশ। তার মা সাদেকা বিবি, তাকেও 28শে জানুয়ারি নানুরে যে ব্লক অফিস সেখানে আসার জন্য বলা হয়েছে। স্বাভাবিকভাবে কাজল শেখ তিনি ব্যাপক ক্ষুব্ধ। তিনি বলছেন যে 2000 সালে তার দাদা বিএসএফ এ কর্মরত অবস্থায় খুন হতে হয়েছিল সিপিএম এর লোকজনের হাতে। তারপর থেকে পেনশন চালু রয়েছে, সেই কেন্দ্র সরকারেরই পেনশনটি তার মা তখন থেকে পেয়ে আসছেন। এরপরেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। এটা দুঃখজনক, এটা বক্তব্য কাজল শেখের। পাশাপাশি তিনি বিজেপিকেও দুষছেন, কারণ তিনি আরো বলছেন যে বিজেপির নির্দেশে চলছে কেন্দ্রের যে নির্বাচন কমিশন, আর সে কারণেই বিজেপির অঙ্গুলি হিল নেই, তাকে এবং তার মাকে এই ধরনের নোটিশ বারবার পাঠানো হয়েছে। বেশ, ধন্যবাদ। আমার বিএসএফ এর কর্মরত জওয়ান দাদা সাজুকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল। তারপর থেকে 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। অর্থাৎ 2000 সাল থেকে কেন্দ্রীয় সরকার আমার মাকে পেনশন দিচ্ছে। আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক আর কি হতে পারে? এই জন্য আমরা বলি, কেন্দ্রের যে সরকার বসে আছে, যারা নির্বাচন কমিশনকে পরিচালনা করছে, বারবার দেখেছি এই কেন্দ্রীয় সরকারের তুগলুকি শাসন, মোহাম্মদ বিন তুগলকের মতো তাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ মাত্র। এটা বামফ্রন্টের জগদ্দল পাথরটাকে হাঁটাতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। সারা বাংলাদেশ, সারা ভারতবর্ষের মানুষ জানে যে কাজল শেখ রোহিঙ্গা নয়। কাজল শেখ বাংলাদেশ থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি। বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্যই কাজল শেখকে লাইনে দাঁড় করাতে হবে। এটাই আমার অপরাধ। যাবেন আপনি? অবশ্যই যাব, অবশ্যই যাব। নির্বাচন কমিশনের যে ডাক, সেই ডাকে সাড়া দেবো। এটা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে কড়া নির্দেশ বলবো, সেই নির্দেশের পর নবান্নে বৈঠকের সিদ্ধান্ত। আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া এই মুহূর্তে রয়েছেন। দীক্ষা, এই বৈঠক কখন হচ্ছে, কারা কারা থাকছেন, একটু বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো, গতকাল সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে যে রায় দিয়েছিল, সেই রায়ের প্রেক্ষিতেই আজকে নবান্নে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে একটি বৈঠক চলছে। লজিস্টিক ডিস্টারবেন্সি যেটা রয়েছে, সেটা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এখানে রয়েছেন হাওড়া, হুগলি, বাঁকুড়া সহ দক্ষিণ 24 পরগনা জেলা শাসকদের এই বৈঠকে সশরীরে হাজির আসতে বলা হয়েছে, এবং বাকিদের অবশ্যই ভার্চুয়ালি থাকার কথা। কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট কালকে যে নির্বাচন কমিশনের যে বক্তব্যগুলো ছিল, যে অ্যাডমিট কার্ড দেওয়া যাবে না এবং লজিস্টিক ডিস্টারবেন্সের ব্যাপারগুলো যেগুলো বলা হচ্ছিল, বা যেগুলোকে রিসিভ কপি দেওয়া হচ্ছিল না সমস্ত ডকুমেন্টস নেওয়ার পরেও, এমনকি যেগুলো বৈধ ভোটার নয় তাদের কোনো তালিকা দেওয়া হচ্ছিল না, সেই ব্যাপারগুলোতে নিয়ে যেখানে সুপ্রিম কোর্ট কালকে অর্ডার দিয়েছে, তার প্রেক্ষিতেই আজকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এই বৈঠক ডেকেছেন, এবং সেখানে সেই জেলা শাসকরা রয়েছেন। অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কি কি করতে হবে জেলা শাসকদের, সেইগুলোর আলোচনা করতেই মূলত এই বৈঠক শুরু হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ দীক্ষা। এই মুহূর্তে আরো একটা বড় খবর। এবার নবীন হাতে পদ্ম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে সর্বকনিষ্ঠ নীতিন নবীন। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সামনেও কি চ্যালেঞ্জ বাংলা? কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, নবীন হাতে পদ্ম তো এলো, এবার কি প্রথম টার্গেট এন্ড টাস্ক বাংলা?
দেখো, অবশ্যই তাই। গতকাল নীতিন নবীন তিনি মনোনয়ন জমা দেওয়ার পর প্রথম যে বৈঠকটি করেন তা বাংলা নেতাদের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, ছিলেন শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী এবং বাংলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা। সংগঠনের এই মুহূর্তের পরিস্থিতি কি সেই সম্পর্কে খুঁটিনাটি খোঁজ খবর নেন তিনি এবং এসআইআর পরবর্তী পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক সমীকরণ কোন জায়গায় রয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে তিনি খোঁজ খবর নেন। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে চলতি মাসের শেষেই অর্থাৎ দায়িত্ব নেওয়ার পর প্রথম যে সফরগুলি করবেন তার মধ্যে অন্যতম সফর হতে চলেছে তার বাংলায়, এবং এখানে এসে তিনি বাংলার নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন বলেও আমাদের কাছে খবর আছে। বেশ, ধন্যবাদ। जनता जनार्दन की सेवा ये हमारे लिए हमेशा सर्वोपरि रही है। हमने सत्ता को सुख का नहीं बल्कि सेवा का माध्यम बनाया है। इसलिए भाजपा पर जनता का विश्वास निरंतर मजबूत होता गया है। अगर बीते 11 वर्षों की ही बात करें तो भाजपा की यात्रा जन विश्वास अर्जित करने की अद्भुत यात्रा रही है। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। এদিকে আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হওয়ার আগেই নীতিনের নজরে বাংলা। জাতীয় সভাপতির কুর্সিতে বসার আগেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক। গতকাল রাতে শ্রমিক সুকান্ত বনসালদের সঙ্গে বৈঠক। সভাপতি পদের দায়িত্ব নিয়ে চলতি মাসে বাংলায় আসতে পারেন নীতিন নবীন। বৈঠক করবে রাজ্য সংগঠনের সব স্তরের নেতার সঙ্গে। গতকালের বৈঠকে রাজ্যে এসআইআর পরিস্থিতি ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে খোঁজ নেন নবীন। আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কথা আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় জানাচ্ছিলেন যে নবীনের সফল হতে পারে বাংলা, কারণ প্রথম টাস্ক এন্ড টার্গেট বাংলা। জয়প্রকাশ বাবু, আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হওয়ার আগেই নীতিনের নজরে বাংলা, কারণ তিনি জাতীয় সভাপতির কুর্সিতে বসার আগে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকও করেছেন, তিনি আসতেও পারেন এই বাংলায়। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? শুনুন, বাংলা নিয়ে বৈঠক তো অনেকেই করেছে, অমিত শাহ করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, আর এই জেপি নাড্ডা আউটগোয়িং প্রেসিডেন্ট তিনি অনেকবার করেছেন। তিনিও তো বলেছিলেন আসার পর বাংলা আমাদের লক্ষ্য, আমি প্রায় মাসে প্রত্যেকবার একবার করে বাংলায় যাব। সবই তো ওই যা ফুস হয়ে গেছে। এবার উনি চলে যাচ্ছেন নীতিন নবীন বাংলা, ইন্টারমিডিয়েট পাস একজন সর্বভারতীয় সভাপতি। সব থেকে বড় কথা, এমন লোককে এনারা আনতে চান এই অমিত শাহ এবং মোদি, যাতে তাদের মাধ্যমে কোনো থ্রেট না তৈরি হয়। এই সর্বভারতীয় সভাপতি বিজেপির তারা এমন আজ্ঞাবহ হন, রবার স্ট্যাম্প হন, যাতে। বেশ, আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। সুপ্রিম নির্দেশ, মানে সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং সেই নির্দেশে পঞ্চায়েত অফিসেও এসআইআর শুনানি করতে হবে। এক ধাক্কায় এত শুনানি কেন্দ্রে এইআরও নিয়োগ নিয়ে সমস্যায় পড়েছে নির্বাচন কমিশন। যদিও কমিশনকে পর্যাপ্ত কর্মী জোগাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা কিভাবে সম্ভব সে বিষয়ে ভাবাচ্ছে কমিশনকে। আপনাদের আরও একবার জানাবো, সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চায়েত অফিসেও করতে হবে এসআইআর শুনানি। এক ধাক্কায় এত শুনানি কেন্দ্রে এইআরও নিয়োগ কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে চিন্তায় রয়েছে কমিশন।
যদিও কমিশনকে পর্যাপ্ত কর্মী জোগাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে কমিশন এই মুহূর্তে এই পরিস্থিতি নিয়ে যে এত ইয়ারও কি করে নিয়োগ, রাজ্যের সহযোগিতা ইত্যাদি, এই মুহূর্তে তাহলে কতটা আশার আলো দেখা যাচ্ছে এই গোটা সিস্টেমে, কিভাবে সম্ভবপর হলেও হতে পারে? দেখো, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ফলে সেই নির্দেশকে কিন্তু অবশ্যই মান্যতা দিতে হবে কমিশনকে। যেমন ভাবে যেহেতু রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে যে পরিমাণ ERO লাগবেই বাড়তি শুনানি কেন্দ্রের জন্য, যে পঞ্চায়েত অফিসে নতুন করে শুনানি কেন্দ্র তৈরি হবে, আর সেই কারণে রাজ্য সরকারও তড়িঘড়ি এই নির্দেশকে তারা মান্যতা দিচ্ছে এবং সে প্রয়োজনীয় যে ERO লাগবে তার বন্দোবস্তও তারা করছে এবং তার স্পষ্ট একটা রূপরেখা হয়তো আজ বিকেলের মধ্যে সামনে চলে আসবে, অন্তত তেমনটাই সিও দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে কত দ্রুত এই গোটা প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, নতুন করে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা মেনে কত দ্রুত এই কাজকর্ম হয় এবং শুনানি কেন্দ্র নিয়েও কিন্তু ভাবাচ্ছে কমিশনকে। তার কারণ খুব দ্রুততার সঙ্গে গোটা পরিকাঠামোটা তৈরি করতে হবে এই শুনানি কেন্দ্রগুলোর। একই সঙ্গে যেহেতু অন্যান্য অফিস, এই পঞ্চায়েতে অন্যান্য কাজকর্মগুলোও চলে, ফলে সেখানে সাধারণ মানুষের অন্যান্য কাজকর্মকে বজায় রেখে এই শুনানি কেন্দ্র কতটা কিভাবে তৈরি করা সম্ভব তা নিয়েও তারা দফায় দফায় আলাপ আলোচনা করছেন। এখন দেখার বিষয়, তুমি যেমনটি বললে যে কত আশার আলো খুব দ্রুতই সামনে আসবে, অন্তত তেমনটাই দাবি করছেন সিও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ধন্যবাদ প্রদীপ্ত। এসআইয়ের আবহে কলকাতা জুড়ে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ঢল। গত এক সপ্তাহে কলকাতা পুলিশের প্রায় ৪,৫০০ আবেদন। এত কেন তড়িঘড়ি বাড়লো এই আবেদন? সমস্যাটা নিয়ে জানবো ডিটেলসে আমাদের সহকর্মী সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছে। সিজার, একদমই সেটাই কিন্তু খুব অস্বাভাবিক মনে করছেন পুলিশ কর্তারা, কারণ কলকাতার যে কালেক্টরেট অফিস তার মাধ্যমে গত এক সপ্তাহে ৪,৪৭২টার মতো ডমিসাইল সার্টিফিকেটের আবেদন জমা পড়েছে এবং নিয়ম অনুসারে এই ডমিসাইল সার্টিফিকেটের জন্য পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দরকার হয়। গত শুক্রবার লালবাজারে পুলিশ কমিশনারের নেতৃত্বে শীর্ষ পুলিশ কর্তাদের বৈঠক এবং তারপরেই পুলিশ থানাওয়ারি জানানো হয় যে আগামী ৩ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে এই পুলিশ ভেরিফিকেশন করতে হবে। স্থানীয় থানার লোকের অভাব থাকায় অতিরিক্ত বাহিনীও নিয়োগ করা হয়েছে, অতিরিক্ত ম্যান পাওয়ার দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, অর্থাৎ জরুরি ভিত্তিতে এই ডমিসাইল সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন করানো হচ্ছে। যদিও এর আগে কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে এই ডমিসাইল সার্টিফিকেটের সঙ্গে এসআইআর এর কোনো যোগ নেই। তারপরও যারা যাচ্ছেন তারা কিন্তু জানাচ্ছেন যে তারা এসআইআর এর নাম কাটা গিয়েছে, তাই তাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে যাতে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যায় এবং এসআইআর এর নাম তোলা যায়। অর্থাৎ সার্বিকভাবে কোথাও যে এসআইআর সম্পর্কযুক্ত সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এইভাবে হঠাৎ করে এই ডোমিসাইল সার্টিফিকেটের যে আবেদনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা কোথাও একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন পুলিশের আধিকারিকদেরও একটা অংশ। বেশ বেশ, ধন্যবাদ সিজার। আর যারা ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন নিয়ে থানায় পৌঁছেছিলেন তাদের কি বক্তব্য শোনা? আপনার কি এসআইআর এর নাম ওঠেনি? আজকে কি থানা ডেকেছে? কোন থানা ডেকেছে? ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। কতদিন ধরে রয়েছে এখানে? 25 বছর। তার আগে কোথায় থাকে? তাহলে নামটা উঠলো না কেন? আপনাকে কে জানালো এখানে আসবার জন্য? থানা থেকে কি বললো? ডকুমেন্টস নিয়ে এসছেন সব? মানে বাড়িতে কজনের নাম ওঠেনি? আপনার নাম ওঠেনি? বলছে 2000 সালের আগের কোনো ডকুমেন্টস দরকার। আচ্ছা, সেটা না হলে হবে না। সেক্ষেত্রে এখন কি উপায় বললো? এখন তো কর্পোরেশনে জমা দিতে বলেছিল, কর্পোরেশনে জমা দিয়েছে, ওখান থেকে হেড অফিসে গেছে, হেড অফিস থেকে থানায় পাঠিয়েছে, আর থানায় আবার 3টে করে কপি সব জমা দিতে হবে। ওই ডোমিসাইল সার্টিফিকেট? হ্যাঁ, জমা দিতে সব। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড, যা যা আছে সব। এর ভিতরে কি ভিড় আছে? ভিড় আছে। আধার কার্ড, প্যান কার্ড আর কাউন্সিলরের সার্টিফিকেট, ওনার সাইন, আর আপনার লাগছে ইলেকট্রিকের বিল, যা যা আপনার প্রমাণপত্র আছে ওইটাই দিতে হবে। এটা কার নাম ছিল না? এটা আমার বাবার নামে এসেছে। আচ্ছা, এবার আমার বাবার নামেই ডকুমেন্টসটা দিচ্ছি। এবার আমার মায়ের নামে এখনো আসেনি, ওনাকে আমরা বলেছি, ওনারা বলছে আসলে আপনাকে আমি ফোন করব। এটা কি সার্টিফিকেট বলে? এটা ডকুমেন্ট সার্টিফিকেট। আপনারও নাম আসেনি তাই? আমার মায়ের নাম আসেনি। ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন বেড়েছে এবং এই বৃদ্ধি নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে। কে কি বলছেন শোনাবো ব্যাক টু ব্যাক।
কিছুদিন আগে অবধি কর্পোরেশনে বার্থ সার্টিফিকেট নেওয়ার লাইন, এবং বার্থ সার্টিফিকেট কাদের? বার্থ সার্টিফিকেট হচ্ছে তাদের যাদের বয়স অনেকেরই 50-এর ওপর। হ্যাঁ, এবং গত আমার কাছে এই মুহূর্তে ডেটাটা নেই, আমি এটা নিয়ে পুরসভায় প্রশ্ন তুলেছিলাম, কয়েক হাজার বার্থ সার্টিফিকেট এট এ টাইম একটা জায়গা থেকে তাদের ডিস্ট্রিবিউট হয়েছে। আমি প্রশ্ন করি যে আজকে কলকাতা শহরের ডোমিসাইল দিচ্ছে কলকাতা পুলিশ, আপনি দেখুন তো এদের মধ্যে সবাই এক পেশে লোক কিনা? বাকিদের কাছে কাগজপত্র যদি থাকতে পারে, এই এক পেশে লোকেদের কাছে কাগজপত্র শুধু নেই কেন? যদি হয় তাহলে সেটাও কিন্তু দুর্ভাগ্যের। ডোমিসাইল সার্টিফিকেট এটা তো কারুর বাবার জমিদারি নয়। নির্বাচন কমিশন তো এর আগে এটাও বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বয়স আমরা মানি না। কালকে তো সুপ্রিম কোর্ট এক থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল। এই নির্বাচন কমিশন তো বিজেপি পেছন থেকে যা বলছে, হিটমাস্টার ভয়েস নির্বাচন কমিশন। ওপরে অমিত শাহ কিছু চালাচামুন্ডা যা বলে দিচ্ছে, ডাইরেক্ট অমিত শাহ বলছে বলে আমাদের মনে হয় না, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনার জো হুজুর বলে তারা পেয়াদাদের মতন কাজ করছে, জমিদারের পেয়াদা। ডোমিসাইল সার্টিফিকেট কি? যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের বিভিন্ন নথির প্রয়োজন হয়। এই নথিগুলির মধ্যে একটি হলো ডোমিসাইল সার্টিফিকেট বা আবাসিক শংসাপত্র। ডোমিসাইল সার্টিফিকেট হলো একটি সরকারি নথি যা প্রমাণ করে যে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা। আধার কার্ড, পরিচয়পত্র, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথির মতো এই নথিটিও খুবই কার্যকর। এটি শিক্ষা, চাকরি, সরকারি সুযোগ সুবিধা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের নাগরিক হিসেবে আপনার অধিকার প্রতিষ্ঠা করে। রেসিডেন্স সার্টিফিকেটের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না, কারণ অনেকেই রেসিডেন্স সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেটকে এক মনে করে, কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে। রেসিডেন্স সার্টিফিকেট শুধু প্রমাণ করে যে কোনো ব্যক্তি বর্তমানে কোনো ঠিকানায় থাকছেন, তা স্থায়ী বা অস্থায়ী হতে পারে, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার আইনি স্বীকৃতি দেয়। এই মুহূর্তে আপনাদের কলকাতা পুরসভার সামনে ছবিটা দেখাবো, তার কারণ সেখানে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ চলছে, বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি। অঙ্গনওয়াড়িতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে রাজপথে আইসিডিএস কর্মীরা। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে সেখানে রয়েছেন। সায়ন্ত, যেটুকু যা ছবি দেখতে পাচ্ছি, সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মূলত তাদের দাবি কি? অঙ্গনওয়াড়িতে তাদের বরাদ্দ বৃদ্ধির দাবি, আর কি কি দাবি আছে? পরিস্থিতি এরকম ধুন্ধুমার হয়ে উঠলো কেন? দেখো, দীর্ঘদিন ধরে এই অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বরাদ্দ বৃদ্ধি, তাদের মোবাইল ফোনের ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি জানিয়ে আসছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ যে তারা কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি তাদের দাবি নিয়ে, এবং সেই কারণেই তারা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা রাজভবন এবং অন্যান্য যে প্রশাসনিক অফিস রয়েছে সেই অভিযানের ডাক দেয়, এবং সেই মতো তারা যখন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বেরিয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে কলকাতা পুরসভার সদর দপ্তরের সামনে এসে পৌঁছয়, পুলিশ সেখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। পুলিশ তাদেরকে কোনোভাবেই ধর্মতলা মোড়ের দিকে যেতে দিতে নারাজ, এবং তারপরই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ির সঙ্গে যুক্ত কর্মীরা, এবং তাদেরকে আটকাচ্ছে পুলিশ, এবং জানি কিন্তু আমার ধুধুমার পরিস্থিতি, যে কোনোভাবেই তারা ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেনি, এমনই দাবি জানাচ্ছেন। এবং সেই বিক্ষোভে রীতিমতো কলকাতা পুরসভার সামনে এসএন ব্যানার্জি সম্পূর্ণ অচল, এবং এই পরিস্থিতিতে পুলিশ তাদের বারবার বলছে তার সাথে কথা বলতে চান, কিন্তু যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন তারা কোনো রকম কথা বলতে নারাজ। তাদের দাবি অনেক কথা হয়েছে, এবার তারা সরাসরি নবান্ন বা বৃহত্তর আন্দোলন করবে না, যে কারণে তারা এভাবে পথে নেমেছেন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর, প্রায় 5000-এর কাছাকাছি অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু আজকে রাজপথে, এবং মিছিল যেটা শুরু হয়েছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, সেই মিছিলের মুখ যদি এই কলকাতা পুরসভা সদর দপ্তর হয়, তার মিছিল কিন্তু শেষ কোথায় তা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ অসংখ্য আশা কর্মী, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু নিজেদের দাবি নিয়ে আজকে এই রাজপথে নেমেছে, এবং এই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছবি তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। তারা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাবেনি। শুভজিৎ, একদম সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি, পুলিশের তরফ থেকে মাইকিং চলছে। কি বলছেন একবার আমরা শোনার চেষ্টা করবো। জবাব চাই, জবাব দাও।
কোথায় যেতে চাইছেন ওনারা? কোথায় যেতে চাইছেন? কোথায় যেতে চাইছেন? আজকে আপনারা কোথায় যেতে চাইছেন? রাজ্যপালের কাছে এবং ডিরেক্টরের কাছে। রাজ্যপালের কাছে এবং তাদের দপ্তরের ডিরেক্টরের কাছে যেতে চাইছেন বলে দাবি করছেন। তুমি দেখতে পাচ্ছ, আমি আরেকবার কথা বলার চেষ্টা করব। আপনারা কি দাবি জানাবেন? আমাদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে। কোনো রকমের শর্ত দিয়ে মোবাইল কেনানো চলবে না। আমাদের মোবাইল যেভাবে আমরা চেয়েছি সেই টাকায় মোবাইল দেওয়া হয়নি, তার উপরে অন্যায় শর্ত চাপানো হচ্ছে, জোর করা হচ্ছে, মোবাইল কিনতে বাধ্য করা হয়েছে। অথচ আমরা পোষণ ট্রেকারের কাজ করার জন্য নিজেদের গয়না বন্ধক রেখেও আমরা মোবাইল কিনতে বাধ্য হয়েছি। তারপরে সরকার 10,000 টাকা ঢুকিয়ে আমাদের মোবাইল কিনতে বাধ্য করছে, নতুন সিম কার্ড নিতে বাধ্য করছে। অথচ আমাদের দাবি ছিল প্রত্যেকটা সেন্টার পিছু একটা সিম কার্ড দিতে হবে। অথচ মোবাইলে সেই সিম কার্ডের কথা কিছুই। ভাতা কি বেড়েছে আপনারা যে দাবি করেন? একদমই না। আমাদের সরকারি করতে হবে, সরকারি স্কিম দিতে হবে। কিছু বানানি প্রত্যেকে এক্সট্রা কাজের বোঝা চাপিয়ে দিয়েছে। আমরা এত কাজ কেন করব? সামান্য কত মাইনে আমাদের দেয়, তাও এক মাস দেয় না। প্রত্যেক মাসে আমাদের টাকা পয়সা আপনারা বের দেবেন কেন? যে বিষয় নিয়ে যখন আন্দোলন করতে আসবে আপনারা কেন বাড়াবেন? আমাদের কেন আসল জায়গায় যেতে দেবেন না? কেন দেবেন না? পিছনে ঘরে দাঁড়িয়েছে। হ্যাঁ, কেন বারবার তুমি শুনতেই পেলে যে তুমি মোবাইল ফোন জোর করে কিনতে বাধ্য করিয়েছে। যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা পর্যন্ত দেওয়া হয়নি। অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ তাদের বর্ধিত ভাতা দেওয়া হচ্ছে না, তাদের যে দাবিগুলো সেগুলো মেটানো হচ্ছে না, যে কারণে আজ তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। এবং কল্যাণকে বলে সেই ছবি দেখানোর জন্য প্রত্যেকে কিন্তু একই দাবি নিয়ে, স্লোগান নিয়ে এআইটিউসির নেতৃত্বে এই মিছিল তারা যেটা শুরু করেছিল তাদেরকে আটকে দেওয়া হচ্ছে পুরসভার সদর দপ্তরের সামনে। এবং যে কারণে তারা সে ব্যারিকেড উপড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুভজিৎ, একদম সেই ছবি আমরা দেখলাম কলকাতা পুরসভার সামনে এই মুহূর্তে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ। অঙ্গনওয়াড়িতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে রাজপথে নেমেছেন তারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে তারা রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার আগে পুরসভার সামনে পুলিশ তাদের আটকায়। সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি। সন্দেশখালী দিকে নজর রাখতেই হবে, কারণ ফের বিডিও অফিসে তাণ্ডব। ছবিগুলো দেখাতে বলবো এই মুহূর্তে আপনাদেরকে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, প্রতিবাদের নামে বিডিও অফিসে ভাঙচুর, তছনছ। সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিস। শুনানির দায়িত্বে থাকা অফিসারদেরও হুমকির অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শুনানি কেন্দ্রে নিরাপত্তা কোথায়? টিভি বাংলা এক্সক্লুসিভলি দেখছেন সেই ছবিও। বিডিও অফিসে ঢুকে ঠিক এইভাবেই তছনছ চালিয়েছেন তারা। হয়রানির অভিযোগে তাণ্ডব। হাত কুটিয়ে পুলিশ প্রশাসন কেন বসে রয়েছে? তাণ্ডবের প্রায় 1 ঘন্টা পর সন্দেশখালীতে শুরু হয় শুনানি। তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফারাক্কার ছবি আপনারা দেখছেন, জাকুলিয়ার ছবি আপনারা দেখছেন, এবং তার পাশাপাশি সন্দেশখালীতে ঘটনা দেখুন। বিডিও অফিসে ঢুকে গিয়ে সেখানে অরাজকতা। পুলিশ প্রশাসন কেন ছিল না সেখানে? নিরাপত্তার দায়িত্ব কাদের? এই সমস্তটা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই ঘটনা একবার নয়, এর আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে, এখনো দেখাচ্ছি সেই ছবি। চাকুলিয়ার ছবি দেখছেন আপনারা, বিডিও অফিসে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ফারাক্কার ছবি দেখছেন আপনারা। পরপর এই ঘটনাগুলো ঘটে চলেছে, পরপর এই জানুয়ারি মাসেই পরপর ঘটেছে এই ঘটনা। আজ সন্দেশখালীর ছবি দেখছেন আপনারা। ফের বিডিও অফিসে তাণ্ডব। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, প্রতিবাদের নামে বিডিও অফিস ভাঙচুর। আমাদের হিয়ারিং চলছিল 53-54 পাটে খাটগাছি গ্রাম পঞ্চায়েতে। তো মানুষ যারা হিয়ারিংয়ে এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নববর্ণ মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, এটা আমার মিটিং রুমে রয়েছে, এবং আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার থেকে ওসি সাহেবও এসেছিলেন, পুলিশ ফোর্স ছিল, লাইন করে ঠিকভাবেই হিয়ারিং হচ্ছে। কেন ভাঙচুর করলেন জানি না, মানুষের হয়েছে। কারা করেছে যদি একটু বলেন? মূলত মানুষ তো আমরা তো চিনি না সেভাবে মানুষকে। 53-57 বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যে তারা মিশে এসেছে।
দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, আমরা দেখছি ফারাক্কা চাকুলিয়ার পর সন্দেশখালীতেও সেই একই ঘটনা, বিডিওর অফিসে ঢুকে গিয়ে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে, কিন্তু কেন? সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তারপরে নিরাপত্তা কোথায়? দেখো, কারণ কিন্তু একটাই, যেটা হচ্ছে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তারা বারবার হয়রানির শিকার হচ্ছেন এবং সেই কারণে তারা বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভ দেখা যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে সন্দেশখালী 1 বিডিও অফিসে সাধারণ মানুষ ঢুকে যায়, তাদের যে ভেরিফাইড, সে ভেরিফাইডের জায়গাটাতে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে এমনটা ভিডিও বলছেন। আচমকা কিছু মানুষ ঢুকে যায়, তাদের টেবিলের কাঁচ, কম্পিউটার, ঘরের ভেতরে যে আসবাবপত্র, সমস্ত জিনিসপত্র ভাঙচুর করেন। যদিও তারা কি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল এই সমস্ত এখনো পর্যন্ত পরিষ্কার নয়। মেজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি আয়ত্তে এনেছেন। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু যে উত্তেজনা ভিডিও অফিসে ছড়িয়েছিল, যারা এই এফআইআর কাজ করছেন তারাও কিন্তু একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। যদিও ভিডিও দাবি করছেন যে পরবর্তীতে প্রায় 1 ঘন্টা সময়, কাছাকাছি সময় ধরে বন্ধ থাকলেও পরবর্তীতে তিনি শুরু করতে পেরেছেন। এফআইআর এর যে শুনানি পর্ব সেটা শুরু হয়েছে এই ভিডিও অফিসে, সেটা তিনি বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে সাধারণ মানুষ এই ভিডিও অফিসের ভেতরে ঢুকে গেলেন, এই সাহসটা সাধারণ মানুষের মধ্যে এলো কিভাবে, বা তারা এতটাই কেন বিক্ষোভ? পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, ভারতীয় সংবিধান মেনে চলে, তা কখনোই কোনো ক্ষেত্রে মনে হচ্ছে না। পুলিশ তো বাদ দিন, কোনো শাসনই আর চলে না। এক নির্দিষ্ট জনগোষ্ঠীর স্বশাসন যেন চলা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। যেভাবে জনপ্রতিনিধিরা গোলমাল পাকানো, ফর্ম ছিঁড়ে দেওয়া, 7 নম্বর ফর্ম আগুন জ্বালিয়ে দেওয়ার কাজ করলেন এবং পুলিশ নীরব দর্শক থাকলেন। বেশ কিছু জায়গাতে 7 নম্বর ফর্ম জমা করতে যারা গেল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হলো। তাতে মাঝে মধ্যে আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি এখনো পশ্চিমবঙ্গ আছে, না পশ্চিম বাংলাদেশে ইতিমধ্যে পরিণত হয়ে গেছে। এটা দীর্ঘদিনের মানুষের উপর যে হেনস্থা কন্টিনিউয়াস চলছে, তার ক্ষোভের ফল। মানুষ ক্ষুব্ধ আজকে এই জায়গায় পৌঁছেছে। সম্পূর্ণ দায় বিজেপি নেতৃত্বের। তারা এফআইআর চালু থেকে যে পরিমাণ উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, বক্তব্যের ফসল আজকে এই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। তবু নির্বাচন কমিশন এবং বিজেপিকে বুঝতে হবে যে জনরোষ সামাল দিতে গেলে তাদেরকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। একটা সুষ্ঠু প্রসেসকে পরিকল্পিত ষড়যন্ত্রে পরিণত করলে এই রকম ফলই হবে। এসআইআর বিক্ষোভে বাসন্তীতে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। শুনানি কেন্দ্রে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়। সোনাখালীর রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ দেখা যায়। আটকে পড়ে বাসন্তী, ঝড়খালি, গদখালি রুটের গাড়ি। আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল প্রধান। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু অনেকাংশে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। আমার সহকর্মী অভিজ্ঞান আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তবে তার আগে আরও একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। এসআইআর বিক্ষোভে বাসন্তীতে উত্তেজনার পরিস্থিতি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ভাঙচুর। শুনানি কেন্দ্রে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। সোনাখালীর রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখছেন। বাসন্তী, ঝড়খালি রুটের, গদখালি রুটের সব গাড়ি আটকে পড়ে। আন্দোলনকারীদের সঙ্গে তৃণমূল প্রধানের বচসা, হাতাহাতি, সেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো আসেনি। এবার জয়নগরের ছবি আপনাদের দেখাবো। সেখানেও এসআইআর শুনানি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। বিডিও অফিসে বিক্ষোভ, মিছিল, অবরোধ। এসইউসির শুনানিতে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সেখানকার মানুষজন। তারা পথে নেমেছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো মিছিল করে তারা এগিয়ে চলেছেন। জয়নগরের ছবি আপনাদের দেখাচ্ছি। নির্বাচন কমিশনার জীবিত হয়েও কমিশনের খসড়ায় মৃত। ক্ষোভে ফুঁসছে হাড়োয়ার আদিবাসী পাড়া। হাড়োয়া গোপালপুরে 264 নম্বর বুথের ঘটনায় সরগোল। এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন সুরজিৎ সরকার ও পূজা সরকার, অথচ খসড়া তালিকায় তাদের মৃত দেখানো হয়েছে। আপনারা কি এই ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করেছিলাম। তারপরেও করার পরেও আমার পরে রেজাল্ট বেরিয়েছে মৃত। ভালো মানুষকে মৃত বলে ঘোষণা করছে। ফর্ম 7 জমা দিতে না পারায় দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে
গেরুয়া ব্রিগেডের বিক্ষোভ। জয়ন্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। জয়ন্ত, এই মুহূর্তের পরিস্থিতি কি? বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন, সেই ছবিও আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি। এখন কি পরিস্থিতি, বিক্ষোভ কি চলছে? দেখো, গতকাল যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ। যখন সিটি সেন্টার থেকে মিছিল করে বিজেপি কর্মীরা যায়, বিজেপি কর্মীরা বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখায়। পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। গতকালে যে ঘটনা ঘটেছে সেটা যাতে পুনরায় না ঘটে। তবে এখন এই মুহূর্তে পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে, কারণ বিজেপি কর্মী সমর্থকরা যারা তারা মহকুমা শাসকের দপ্তরের পাশেই তারা অবস্থান করছে। তারা আর কোনো যাতে অপ্রীতিকর যে ঘটনা সেরকম না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন থাকায় আর বিজেপি কর্মীদের সংখ্যায় কম থাকা আসছে। আর সেভাবে কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি, তবে বিক্ষোভ থেকে তারা কন্টিনিউ দেখাচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ জয়ন্ত। রোহিঙ্গা অনুপ্রবেশকারী তৃণমূলের যারা ভোটার, দুধের গায়ে, যারা বাজা কথা, 4 জায়গায় নাম আছে, যারা মারা গেছে, যারা বাইরের লোক, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তাদের নাম ঢোকানো হয়েছে। সেই নাম পাওয়ার জন্য আমরা 7 ফর্ম নিয়ে গেছিলাম, তাদের ফর্ম জমা নেয়নি। উল্টো তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দিয়ে পরে রাস্তা করা হয়েছে। একজন বিধায়ককে যেভাবে কালকে পুরো তৃণমূলের গুন্ডাকে দিয়ে পরে পুলিশকে সাথে নিয়ে পরে যারা গুন্ডামি করেছে আর ধিক্কার দেওয়ার জন্য আজকাল মিছিল মিছিল আয়োজন করেছি। আজ দুর্গাপুরের মানুষকে আহ্বান করবো, এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, রাস্তা নামুন। কত পেছাবেন? মুর্শিদাবাদ জ্বলছে, মালদা জ্বলছে, কালেচক জ্বলছে। এসআইআর শুনানি নিয়ে জলপাইগুড়িতে উত্তেজনা। তৃণমূল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি বিশাল মিছিল নিয়ে ঢুকলেন, উত্তেজনা ছড়ায় শুনানি কেন্দ্রে। হেনস্থা করা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে, বৃদ্ধ মাকে নিয়ে এখানে 80 বছর বয়স, তাকেও হ্যারিং এ ডাকা হচ্ছে। এই যে আজকে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এইভাবে ভোটের নাম করে। নির্বাচন কমিশন যে কাজ করছে, নির্বাচন কমিশনের তো এই কাজ নয় যে কাউকে ভোটাধিকার থেকে আউট করবে, এটা কাজ ওদের নয়। ওরা সংশোধন করবে। এদিকে আরামবাগের পর একই ছবি মেদিনীপুরের জেএম অফিসে এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের বিএলএ। তৃণমূল বিধায়কের নির্দেশে বিএলএরা শুনানি কেন্দ্রে। কমিশনের নির্দেশিকা ছাড়াই কেন শুনানি কক্ষে তৃণমূল? প্রশ্ন বিজেপি। পাল্টা সুপ্রিম রায়কে হাতিয়ার করছে শাসক দল। আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে, একই ছবি মেদিনীপুরে জেএম অফিসে এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের বিএলএ। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, আরামবাগের পর একই ছবি দেখা যাচ্ছে মেদিনীপুরে ডিএম অফিসে এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের বিএলএ, কেন? দেখো, বিএলএ 2দের ঢোকানো নিয়ে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক কিন্তু ঢোকানো হয়েছে বলে এখানকার বিধায়ক বা তৃণমূলের জেলা সভাপতি তিনি দাবি করেছেন। তিনি বলেছেন, তিনি পরিষ্কার বলেছেন যে প্রথমে প্রশাসনের পক্ষ থেকে একটা বাধা দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে তারা সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করেছেন, করে তারা ভেতরে ঢোকানোর চেষ্টা করেছেন এবং বিএলএ 2দের ভেতরে ঢোকানো হয়েছে ইতিমধ্যেই। বিএলএ 2রা ভেতরে গেছেন এবং তারা শুনানি কেন্দ্রের ভেতরে রয়েছেন বলেই কিন্তু পরিষ্কার জেলা সভাপতি জানিয়েছেন। যদিও পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে কটাক্ষ করছেন জেলা বিজেপি। তারা কিন্তু বলছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ঠিকই, কিন্তু সেই নির্দেশিকা একদম নির্বাচন কমিশনের জেলা প্রশাসন স্তর অবধি সেই নির্দেশিকা আসাটা জরুরি ছিল, এবং সেই নির্দেশিকা আসলে তারপর বিএলএ 2রা ঢুকলে সেটা কোনো নিয়ম বহির্ভূত কাজ হতো না। কিন্তু এটা একরকম নিয়ম বহির্ভূত গায়ের জোরে দেখানো কাজ করছে জেলা তৃণমূল, এই অভিযোগ কিন্তু করছে বিজেপি। বেশ, ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে এসআইআর শুনানিতে তৃণমূলের বিএলএ। আরামবাগে এসডিও অফিসে ভোটারদের সাহায্য করছেন তৃণমূলের বিএলএরা। যদিও শুনানি কেন্দ্রে বিএলএ থাকা নিয়ে এখনো নোটিশ দেয়নি কমিশন। শুনানি কক্ষে তৃণমূলের বিএলএরা থাকলেও বিজেপি নেই, সিপিএম নেই। আমার সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। তন্ময়, সেই অর্থে তো নোটিশ আসেনি, তো অতি সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে অন্যান্য দলের বিএলওরা কোথায়? দেখো, একদমই আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে আরামবাগ পৌরসভার যে 19টি ওয়ার্ড আছে, ওই 19টি ওয়ার্ডের মানুষজনদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। যারা নোটিশ পেয়েছে
কারো একবার কারো বা দ্বিতীয়বার। সেই সমস্ত নোটিশপ্রাপ্ত মানুষজন তারা এসেছে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে, আর সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের BLA 2রা কিন্তু উপস্থিত হয়েছে তাদের সাহায্যকারী হিসাবে। যদিও এখন পর্যন্ত রাজনৈতিক যে বিরোধীরা অর্থাৎ বিজেপি এবং CPM তাদের কোনো এজেন্টদের দেখা যাচ্ছে না। যদিও কমিশন সূত্রে খবর, যারা কমিশনের নিচে তলার যারা কর্মী তারা বলছে যে শুনানির জন্য যে BLAরা যে থাকতে পারবে, কমিশনের যে রুমে থাকতে পারবে, তার অর্ডার কিন্তু এখনো আসেনি। তাহলে কি অতি তৎপরতায় তৃণমূলের লোকজন, অর্থাৎ কেউ তৃণমূলের বুথ সভাপতি অথবা কেউ BLA 2, তারা আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে মানুষজনদের সাহায্য করছে? এইটা নিয়েই বিরোধীরা প্রশ্ন তুলেছে। যদিও এখন পর্যন্ত মহামান্য আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে BLA 2রা সহজ স্বাভাবিক। আমরা প্রথম থেকে আছি BLA এর সঙ্গে, কম দিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত দিয়া। আজকে প্রচুর মানুষকে মানে কি বলবো, বিভ্রান্ত একটা মানুষ, তারা জর্জরিত, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি আরামবাগ কোর্টে। মানুষ নিজেরা হওয়া চায়, আজকে একরকম রায়, কালকে একরকম চাইছে পেপার, মানে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে রেখেছে নির্বাচন জন্য। এগুলো হচ্ছে প্রিপারেশনের ভুলের জন্যই, হয়তো টেকনিক্যাল যে সমস্যার জন্য আসছে, হয়ে যাচ্ছে। সহযোগিতা স্যাররাও করছেন, ম্যাডামও করেছেন আমাদেরকে। এদিকে এই মুহূর্তে একটা ছবি আসছে সিইও অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ। SIR শুনানিতে হয়রানির অভিযোগে এই বিক্ষোভ বলে এখন জানা যাচ্ছে। এই মুহূর্তে এক্সক্লুসিভলি দিচ্ছে সেই ছবি সুশোভন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুশোভনের থেকে এই মুহূর্তে পরিস্থিতি জানার চেষ্টা করবো এবং তাদের দাবি দেওয়া কি জানবো। সুশোভন, দেখো, এই মুহূর্তে কংগ্রেসের যারা সমর্থকরা তারা একেবারে ইলেকশন কমিশনের দেখো এই মুহূর্তে যারা কংগ্রেস সমর্থকরা তারা ইলেকশন কমিশনের যে দপ্তর, সেই দপ্তরের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। স্বাভাবিকভাবেই পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং যারা মূলত এই বিক্ষোভ প্রদর্শন করছে তারা কিন্তু বলছেন যে SIR এর নামে যে হয়রানি, সেই হয়রানি তারা কোনোভাবেই মানবেন না। স্বাভাবিকভাবেই কিন্তু তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তারা প্রদর্শন করছে। আজকে আপনাদের কি দাবিতে বিক্ষোভ? এই যে 1,33,00,000 মানুষকে হিয়ারিং এর নামে হয়রানি ফেস করতে হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি জায়গায় কখনো নামের ভুল, কখনো মা বাবার সাথে তাদের এজ গ্যাপ নিয়ে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষের হয়রানি হচ্ছে, বাঙালি মানুষের হয়রানি হচ্ছে, তার বিরুদ্ধে বুঝতে পারছো যে ইতিমধ্যেই যারা কংগ্রেস সমর্থক তারা কিন্তু একে একে তাদের যে বিক্ষোভ প্রদর্শন, সেই বিক্ষোভ প্রদর্শন ইতিমধ্যেই করছেন। পুলিশের সংখ্যা কিন্তু বাড়ছে, অন্যদিকে কিন্তু আর বেশ কিছু সমর্থক তারা অন্যদিকে চলে গেছেন এবং সেদিকেও কিন্তু পুলিশ আবার আটকানো শুরু করেছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি ধস্তাধস্তি পর্যায়ে রয়েছে। পুলিশ কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের যে ল অ্যান্ড অর্ডার, সেই জায়গায় তারা কঠোর রয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের বিশাল বাহিনী তারা একেবারে যে ইলেকশন কমিশন অফিস, সেই অফিস কার্যত দুর্গে পরিণত করেছে এবং অন্যদিকে যে সমস্ত কংগ্রেস সমর্থক তারাও কিন্তু এখান থেকে সরবেন না, তারা কিন্তু ক্রমাগত শক্তি বাড়াচ্ছেন আর পুলিশ কিন্তু সেই গার্ডরেল দিয়ে কিন্তু তাদের কোনোভাবে রোধ করার চেষ্টা করছেন। সবগুলি কিন্তু রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি ইলেকশন কমিশনের অফিসের সামনে। একদম আমি সেই ছবি দেখতে পাচ্ছি সিইও দপ্তরের সামনে, ছবিটা সুশোভন তুলে ধরছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ। তাদের মূলত যে দাবি দেওয়া তা হচ্ছে SIR শুনানিতে হয়রানির অভিযোগ, আর সেই অভিযোগকে সামনে রেখে এই বিক্ষোভ। সরাসরি দেখছেন সেই ছবি। অন্যদিকে SIR শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। যাদবপুরের কার্যনগরে স্বর্ণময়ী বিদ্যাপীঠে ভাই মোহাম্মদ কাইফকে নিয়ে আসেন মোহাম্মদ শামি। মুখে মাস্ক, মাথায় টুপি পরে শুনানি কেন্দ্রে আসেন বাংলার ফাস্ট বোলার। দুজনই নথি হিসেবে পাসপোর্ট জমা দিয়েছেন, সমস্যা মিটে গিয়েছে এমনটা কমিশন সূত্রে খবর। এনিউমারেশন ফর্মে সেলফ বা প্রজেনি ম্যাপিং না থাকায় স্বামীকে তলব করা হয়েছিল এমনটা কমিশন সূত্রে খবর, তবে কোনো সমস্যা হয়নি। শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের উচিত সহযোগিতা করা, শুনানি শেষে এমনটাই বলেছেন মোহাম্মদ শামি। বিজয় হাজারে ট্রফি খেলছিলেন বাংলার পেসার, ম্যাচ শেষ করেই হাজিরা দেবেন বলে তিনি জানিয়েছিলেন এর আগে। কথা মতো আজ তিনি হাজিরা দিলেন, তার ভাইকে নিয়ে এসে আজ হাজিরা দিলেন। নথি হিসেবে দুজনেই তাদের পাসপোর্ট জমা দিয়েছেন।
कोई प्रॉब्लम नहीं है, सबको है, सबका अधिकार है, सबको करेक्शन करना चाहिए। जहाँ पे आपका वोट है आपको जाना चाहिए। और ऐसा यार कोई ऐसी चीज़ तो नहीं है कि आपको कोई काम दे रही है। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी, आपका अधिकार है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए। ये तो अच्छी चीज़ है। अगर मुझे इनवाइट किया तो मुझे कोई दिक्कत नहीं है और बहुत अच्छे से इन लोगों ने हैंडल किया है, अच्छे से वेरिफिकेशन किया है। 25 साल से यहाँ पे है तो हर चीज़ यहाँ बस ये तो इसलिए आना है, बुलाया है तो 10 बार आएंगे। और मुझे लगता है आप लोगों को भी आना चाहिए, जिसका SIR फॉर्म नहीं है उसको करना चाहिए। নোটিশ পেয়ে এসআইআর শুনানিতে হাজিরা তৃণমূল সাংসদ বাপি হালদার। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ক্যাম্পে হাজিরা মথুরাপুরের সাংসদ। আধিকারিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেন বাপি। দেখুন, ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা সার্টিফিকেট দিয়ে আমাকে বলেছে যে ইউ আর ইলেক্টেড, আর সেই নির্বাচন কমিশন তারা বলছে আমি নাকি নাগরিক নয়। আমাকে হিয়ারিংয়ে নোটিশ দেওয়া হয়েছে। যদি একজন সাংসদের এই অবস্থা হয় তাহলে এরা কোথায় আছে, কি চাইছে এরা? একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি তপশিলি সম্প্রদায়, আমাকে টার্গেট করে তপশিলি সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে নদিয়ায় আরো দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। করিমপুর সীমান্ত পেরোনোর পরেই পকড়াও করা হয় তাদের। চাষের জমিতে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রাই দুই বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নদিয়ায় আরো দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। করিমপুরে সীমান্ত পেরোনোর পরই পাকড়াও করা হয় তাদের। চাষের জমিতে তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয়রাই দুই বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে কলকাতা পুরসভার সামনে আইসিডিএস কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, সেন্টারের নামে মোবাইল ফোনের সিম দেওয়ার দাবিতে রাজপথে আইসিডিএস কর্মীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে রাজভবনের দিকে যাওয়ার সময় কলকাতা পুরসভার সামনে আটকায় পুলিশ। এরপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আইসিডিএস কর্মীদের। পুলিশকে লক্ষ্য করে আইসিডিএস কর্মীদের ধিক্কার, স্লোগান, ছবি দেখছেন আপনারা। আইসিডিএস কর্মীদের বিক্ষোভের ধুন্ধুমা। ওনাদের সাথে কথা বলতে আমরা আসিনি, আমরা বলবো না। আমরা যেখানে যাওয়ার সেখানে যাবো, ছাড়ুন। বলবো না, বলবো না, বলবো না। আমাদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে। কোনো রকমের শর্ত দিয়ে মোবাইল কেনানো চলবে না। আমাদের মোবাইল যেভাবে আমরা চেয়েছি সেই টাকায় মোবাইল দেওয়া হয়নি। তার উপরে অন্যায় শর্ত চাপানো হচ্ছে, জোর করা হচ্ছে, মোবাইল কিনতে বাধ্য করা হয়েছে। অথচ আমরা পোষণ ট্রেকারের কাজ করার জন্য নিজেদের গয়না বন্ধক রেখেও আমরা মোবাইল কিনতে বাধ্য হয়েছি। সরকারি করতে হবে, সরকারি স্কিম দিতে হবে। কিছু বানানি কতকে এক্সট্রা কাজের বোঝা চাপিয়ে দিয়েছে। আমরা এত কাজ কেন করব? সামান্য কটা মাইনে আমাদের দেয়, তাও এক মাস দেয় না। সরকার প্রত্যেক মাসে আমাদের টাকা পয়সা আপনারা বের দেবেন কেন? যে বিষয় নিয়ে যখন আন্দোলন করতে আসবে আপনারা কেন বাড়াবেন? আমাদের কেন আসল জায়গায় যেতে দেবেন না? কেন দেবেন না? মোবাইল ফোন জোর করে কিনতে বাধ্য করিয়েছে। যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা পর্যন্ত দেওয়া হয়নি। অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ তাদের বর্ধিত ভাতা দেওয়া হচ্ছে না, তাদের যে দাবিগুলো সেগুলো মেটানো হচ্ছে না। যে কারণে আজ তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে এবং কল্যাণকে বলেছে ছবি দেখানোর জন্য। প্রত্যেকে কিন্তু একই দাবি নিয়ে, স্লোগান নিয়ে এআইটিউসির নেতৃত্বে এই মিছিল তারা যেটা শুরু করেছিল তাদেরকে আটকে দেওয়া হচ্ছে পুরসভার সদর দপ্তরের সামনে। সরাসরি এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। আইসিডিএস সেন্টারের নামে মোবাইল সিম দেওয়ার দাবি, ভাতা বৃদ্ধির দাবিকে সামনে রেখে পথে নেমেছেন তারা। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি বলছেন তারা? দেখো,
প্রথম দফায় আমরা যেটা দেখেছিলাম ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছিল, তখন পুলিশ তাদের সঙ্গে কথা বলে, কিন্তু পুলিশের বক্তব্য, পুলিশের যে দাবি তারা সেটা মানতে নারাজ, তারা যে কোনোভাবে রাজভবনে পৌঁছাবেনি এবং আবারও তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে যারা মহিলা পুলিশ বাহিনী রয়েছে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এবং যে পরিমাণে অঙ্গনওয়াড়ি কর্মীরা আজকে রাজপথে নেমেছেন, তারা কিন্তু এই দাবি নিয়ে বারবার করে তারা রাজ্য সরকারের কাছে পৌঁছেছেন, রাজ্যপালের কাছে পৌঁছেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। যে কারণে আজকে বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী তারা নেমেছেন এবং তারা ব্যারিকেড ভেঙে তারা ধর্মতলা হয়ে রানী রাসমণি এভিনিউ হয়ে তারা রাজভবনে পৌঁছাবেনি। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে তাদের রীতিমতো বাকবিতণ্ডা চলছে। পুলিশ দীর্ঘক্ষণ ধরে মাইকিং করছিল, কিন্তু তারাও তাদের দাবিতে অনড় এবং সেই কারণে কিন্তু এই ব্যারিকেড ভাঙা এবং অন্যান্য দাবিতে সোচ্চার হয়ে তারা রীতিমতো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছে। তুমি সেই ছবি কল্যাণের ক্যামেরায় দেখতে পাচ্ছ। একদম সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি সেই ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে আইসিডিএস কর্মীদের বিক্ষোভে ধুমধুমার পরিস্থিতি। আমরা তো ন্যায়সঙ্গত আন্দোলন করছিলাম, আমাদেরকে কেন ব্যারিকেড করা হলো? আজকের আমাদের কেন এখানে আমাদের দাবিগুলো মানতে হবে? আমরা তো ডেপুটেশনে যাব। আপনাদের কি যেতে দেওয়া হচ্ছে না? বলছে কি বলছে পুলিশ? যেতে দেবে না। এরা কি বলছে? আমাদের মমতার গুন্ডারা আমাদেরকে লাথি মারছে। এই মেয়ে ছেলে, যে মেয়ে ছেলেগুলোর আমরা মানুষ করেছি, আমরা মানুষ করে পুলিশের চাকরি পেয়েছে, সেই মেয়ে ছেলেরা আজকে আমাদের লাথি মারছে। ওই মার মতো তোদের মার লাঠি চার্জ করছে, ওদের মার মতো আন্দোলন চলবে, বৃহত্তর আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের দাবি আন্দোলন, যতক্ষণ না লড়াই আমাদের না থামে, আমাদের দাবি যতক্ষণ না মানে আমরা আন্দোলন চালিয়ে যাব। এখানে আমরা অবস্থান বিক্ষোভ করব। মন্ত্রী শশী পাঞ্জা আমাদের সঙ্গে দেখা করতে হবে, আমাদের দাবিগুলো সব মেনে নিতে হবে, না যদি মানে আমরা অবস্থান ধর্নায় বসে থাকবো। তুমি শুনতে পেলে মন্ত্রী শশী পাঞ্জা যতক্ষণ না আসবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি তারা এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। এবং যে কারণে বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এভাবেই ঠিক কলকাতা পুলিশ সদর দপ্তর সাহেব পুলিশের ব্যারিকেড সামনে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বেশ করে বসেছিলেন, তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারা ধৈর্য ভেঙে আবারও তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে তারা কোনো রকম কথা বলতে নারাজ। তারা তাদের দাবি রাজভবনে তারা পৌঁছাবেন, মন্ত্রী শশী পাঞ্জার সঙ্গে কথা বলবেন, তারপরেই তারা আন্দোলন বন্ধ করবেন, নইলে তাদের আন্দোলন চলতেই থাকবে। সেই ছবি দেখছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের ঝাঁজ বাড়ছে। আইসিডিএস কর্মীরা তারা পথে নেমেছেন, বিক্ষোভ করছেন একাধিক দাবি দাওয়া নিয়ে এবং তারা এই মুহূর্তে জানালেন যে মন্ত্রী শশী পাঞ্জার সঙ্গে তারা কথা বলতে চান। পেটের মধ্যে মারছে, আর কিছু মানে যেতে দিতে করতে পারবে না। ছেলে পুলিশ মারলে এখন এ হবে, ও সমানে লাঠি ছুটছে, তাহলে আমরা কি করব বলুন? আপনারা লাঠিও মারছেন? আমাকে তো লাঠি দিয়ে তো মারলো, লাঠি দিয়ে লাঠি দিয়ে মারলো, তাহলে শিক্ষকরা মার খাবে, সরকাররা মার খাবে। আপনাদের দাবিও জানাতে যাবেন, আবার লাঠিও পারবে আপনাদের। আবার কোনো দিয়ে মারছে। এখানে আরেক ম্যাডাম দেখেছে পুরো দাঁড়িয়ে ছিল, আমার বাচ্চা মেয়ের বয়সী। আমরা শান্তিপূর্ণভাবে আমরা মিছিল চালাচ্ছি, আমরা কোনো বিবাদ আমরা করতে চাই না, আমরা সুষ্ঠুভাবে মিছিল করছি। কেন পুলিশ বারে বারে এরকম ভাবে আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে মারে, লাঠিচার্জ করে এবং আমাদের এই যে মিছিলকে বাধা দেয়? এটা প্রত্যেকবার পুলিশ কেন এরকম করবে? আমরা তো ওনাদের কোনো কাজে আমরা বিরোধ করি না, আমরা শান্তিপূর্ণভাবে করছি, আমাদের কোনো কিছু না, আমাদের নিজের কাজ নিয়ে আমাদের লড়াই। কেন পুলিশ